শুরুতেই স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত তালিখাতায় সঙ্গে রয়েছে এজি মাহমুদ। দর্শক, করোনার এই সময়ে প্রায় সব রকমের কাজই তথ্য প্রযুক্তি ব্যবহারের ওপর নির্ভরশীলতা বেড়েছে বহুগুণ। আর প্রস্তাবিত বাজেটে আইসিটি খাতে বরাদ্দ কিছুটা বাড়লেও তাতে পুরোপুরি সন্তুষ্ট নন এই খাতের ব্যবসায়ীরা। করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে আইসিটি খাতের প্রসারে আরও কী করার ছিল বাজেটে, তাই নিয়ে আজকের তালিখাতে আলোচনার বিষয় করোনায় আইসিটি বাজেটে কি। দর্শক, আলোচনায় যাওয়ার আগে আমাদের দুজন অতিথি দেখতে পাচ্ছি বড় পর্দায়। বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির আপনাকে দেখতে পাচ্ছি এবং প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ, দুজনকে দেখতে পাচ্ছি বড় পর্দায়। তালিকাতায় স্বাগত দুজনকেই। আপনাদের সঙ্গে আলোচনা যাওয়ার আগে কিছু তথ্যপাত্র রয়েছে আমাদের হাতে, খুব সংক্ষেপে জানিয়ে দিচ্ছি তথ্যপাত্র যেটি বলছে যে একটি কম্পারিজন রয়েছে আমাদের হাতে। আইসিটি খাতের বরাদ্দ যদি আমরা একটু বিবেচনা করি তাহলে দেখব যে 2019-20 অর্থ বছরে আসলে আইসিটি খাতে বরাদ্দ দেওয়া হয়েছিল 1930 কোটি টাকা। সেখানে সংশোধিত বাজেটে মানে বিদায়ী অর্থ বছরের যে বাজেট, সেই বাজেটে দেখতে পাচ্ছি 1992 কোটি টাকা। তার মানে বেশ খানিকটা টাকার অঙ্ক কমানো হয়েছে সংশোধিত বাজেটে বিদায়ী অর্থ বছরের প্রায় 738 কোটি টাকা। এবং নতুন যে প্রস্তাবিত বাজেট 20-21 অর্থ বছরের বাজেট, সেই বাজেটে প্রস্তাব করা হয়েছে 1415 কোটি টাকা, 223 কোটি টাকা বাড়তি প্রস্তাব করা হয়েছে নতুন প্রস্তাবিত বাজেটে। এবং এই বাজেটে যেটি বলছিলাম যে বরাদ্দ বেড়েছে 223 কোটি টাকার মতো এবং গেল সংশোধিত বাজেট থেকে বেড়েছে, যদি শতাংশের হিসাব করি তাহলে 18.7% মতো বেড়েছে বিদায়ী অর্থ বছরের বাজেট থেকে। এবং এবার বাজেটকে ঘিরে তথ্য প্রযুক্তি খাতের ব্যবসায়ীদের অনেক ধরনের প্রত্যাশা ছিল। তার মধ্যে একটি বড় প্রত্যাশা ছিল জামানতবিহীন আইসিটি ঋণ সুবিধা তহবিল। সেটি আসলে এবারের বাজেটে ব্যবসায়ীরা পাননি। সেটি নিয়ে এবার আলোচনার সুযোগ রয়েছে আমাদের। এবং মোবাইল ইন্টারনেটের খরচ বেড়েছে, এটি নিঃসন্দেহে দুঃসংবাদ খানিকটা যারা তথ্য প্রযুক্তি খাতের ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য। এই বিষয়গুলো নিয়ে তালিকাতে আজকে আমরা আলোচনার চেষ্টা করব। আমাদের আলোচনার বিষয় আগে জানিয়েছি দর্শক, করোনায় আইসিটি বাজেটে কি। করোনা এবং বাজেট দুটো বিষয়কেই সম্মিলন করে আমরা আলোচনার চেষ্টা করব। শুরুতেই সৈয়দ আলমাস কবির, আপনার কাছ থেকে জানতে চাই, এবার আমরা দেখলাম যে আসলে সবকিছুই আমরা এখন এই করোনা ভাইরাস যখন শুরু হলো তারপর থেকে তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি এবং তথ্য প্রযুক্তি নির্ভরতা আমাদের বাড়ছে দিনে দিনে। সামনের দিনগুলোতেও হয়তো একই রকম অবস্থা আমাদের চলতে হবে দীর্ঘ সময় ধরে। তো এবারে তথ্য প্রযুক্তি খাতের বাজেট নিয়ে আপনার প্রথমে জানতে চাই যে বাজেটে আসলে এই সামগ্রিক অবস্থা বিবেচনায় নিয়ে তথ্য প্রযুক্তি খাতের যারা ব্যবসায়ী রয়েছেন তারা কি পুরোপুরি সন্তুষ্ট কিনা, সৈয়দ আলমাস কবির। ধন্যবাদ। যেটা আপনি ইন্ট্রোডাকশনে বললেন যে আমাদের গত বছরের যে সংশোধিত বাজেট ছিল সেখান থেকে এবার কিন্তু কিছুটা হলেও বেড়েছে এবং এটা কিন্তু আইসিটি ডিভিশনেও বেড়েছে, টেলিকম ডিভিশনেও বেড়েছে। টেলিকম ডিভিশনের তথ্যটা আমি একটু জানিয়ে রাখি। টেলিকম ডিভিশনে গত বছরে ছিল 2635 কোটি টাকা সংশোধিত বাজেট এবং সেটা এবার হয়ে দাঁড়িয়েছে 3140 কোটি টাকা। সো দুই ডিভিশনেই ইয়েটা বাড়ানো হয়েছে অ্যালোকেশনটা। তবে আপনি যে কথাগুলো বলছিলেন সেগুলো খুব ইম্পর্টেন্ট, যে আমাদের যে এক্সপেকটেশনস গুলো ছিল এবং বিশেষ করে আমরা আইসিটি ইন্ডাস্ট্রি থেকে বেসিস থেকে আমরা যে রেকমেন্ডেশন গুলো দিয়েছিলাম আমরা সেগুলোর প্রতিফলন আসলে দেখছি না। সো আমরা আশা করছি যে সেগুলো নিয়ে আলোচনা হবে এবং সেগুলো হয়তো এই ডিমান্ড রাখা। যেমন একটা বড় জিনিস হচ্ছে যে আমাদের ইন্টারনেটের দামটা কিন্তু কমিয়ে আনতেই হবে এবং এটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে কথা হচ্ছে, অনেক বছর ধরে কথা হচ্ছে। আপনি জানেন 2 বছর আগে 2018 সালে তখন আমরা কনভিন্স করতে সক্ষম হয়েছিলাম প্রথমবারের মতো। সৈয়দ আলমাস কবির, ইন্টারনেটের প্রসঙ্গটি একটু তুলে রাখতে চাই, পরের অংশে আমরা এই বিষয়টি নিয়ে অবশ্যই আলাপ করব, কিন্তু শুরুতে যে বিষয়টির অবতারণা করছিলাম সেটি হচ্ছে যে আমরা যেটি জেনেছি যে বেসিস দাবি করেছিল যে জামানতবিহীন ঋণের ব্যবস্থা করা যায় কিনা সহজ শর্তে আসলে বাজেটে একটি তহবিল করে, সেটি কিন্তু পাওয়া যায়নি। তো সেটি বাজেটে না থাকার কারণে আসলে কি ধরনের সমস্যা আমাদের এখন পড়তে হতে পারে আইসিটি খাতের ব্যবসায়ীদের এবং আইসিটি খাতে? আপনি যেটা বলেছেন যে আমাদের মানে অন্যান্য ব্যবসার মতো সারা পৃথিবীতে যে মন্দাটা চলছে সেটা আইসিটি ইন্ডাস্ট্রিতেও চলছে, এটা বোঝাই যাচ্ছে। এবং আমাদের আইসিটি ইন্ডাস্ট্রির যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্যা হচ্ছে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে উনি খুব প্রোঅ্যাক্টিভলি একটি স্টিমুলাস প্যাকেজ, একটি না কয়েকটি স্টিমুলাস প্যাকেজ উনি ঘোষণা করেছেন। সমস্যা হলো যে ব্যাংকগুলোর কাছ থেকে আমরা এইটার অ্যাক্সেসটা নিতে পারছি না। তার কারণ হচ্ছে যে ব্যাংকগুলো বা বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো রকম ক্রেডিট রিস্ক গ্যারান্টি যেহেতু পায় না, সেহেতু তারা আমাদেরকে এই লোনগুলো দিতে পারছে না। বিকজ আমাদের কোম্পানিগুলো বেশিরভাগই হচ্ছে ফার্স্ট টাইম বরোয়ার, তাদের কোনো ক্রেডিট হিস্ট্রি নাই, তাদের আগে কোনো লোন নেওয়ার কোনো হিস্ট্রি ছিল না, মানে প্রয়োজন পড়েনি। কিন্তু এবার যখন প্রয়োজন পড়লো তখন কিন্তু তারা এই লোনগুলো নিতে পারছিল না।
সো এই জন্যই আমরা বেসিস থেকে একটি এবং সারা ইন্ডাস্ট্রি থেকে আমরা একটি দাবি জানিয়েছিলাম যে আমাদের একটি 500 কোটি টাকার একটি আলাদা তহবিল গঠন করা হোক, যেখান থেকে সহজ শর্তে একটি সফট লোন দেওয়া হবে আমাদের আইসিটি কোম্পানিগুলোর জন্য, যারা ব্যাংকের যে ট্রেডিশনাল ক্রেডিট অ্যাসেসমেন্ট পদ্ধতি আছে সেই অ্যাসেসমেন্ট পদ্ধতিতে লোন পাচ্ছে না। এবং কেন পাচ্ছে না সেটা নিয়ে আমরা আন্ডারস্ট্যান্ড, আমরা ব্যাংকারদের সাথে অনেক কথা বলেছি। ব্যাংকাররা বলছে যদিও এই কোম্পানিগুলো কিন্তু ব্যাংকের সাথে অনেকদিন ধরে ব্যাংকিং করছে, তাদের ব্যাংকিং সম্পর্ক রয়েছে, ভালোভাবেই রয়েছে, কিন্তু তাদের ক্রেডিট রেকর্ড নাই। সো ব্যাংকরা বলছে যে যেহেতু রিস্ক তাদের উপরে এই রিকভারি, এই লোনের রিকভারি, সেই জন্য তারা লোনটা দিতে পারছে না, অর্থাৎ এই স্টিমুলাসে আমরা অ্যাক্সেসটা পাচ্ছি। জি, সৈয়দ আলমাস কবির, আমি ফিরবো আপনার কাছে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব রাহেল আহমেদ, এবং তিনি এবিবি সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের। আপনার কাছ থেকে জানতে চাও রাহেল আহমেদ, যেটি বলছিলেন সৈয়দ আলমাস কবির, যে আইসিটি খাতের যারা উদ্যোক্তা রয়েছেন তাদের তো আসলে ভার্চুয়াল অ্যাসেট, তারা আসলে চাইলেও জামানত দিতে পারেন না ব্যাংকে, দেখাতে পারেন না চাইলেও। তো সেক্ষেত্রে ব্যাংকগুলো কেন এই আইসিটি খাতের উদ্যোক্তাদের কেন আসলে লোন দেয় না, বা দেওয়াটা কেন কঠিন ব্যাংকের জন্য? ধন্যবাদ আপনার প্রশ্ন। জিনিসটা হয়েছে যে আইসিটি সেক্টরটা আসলে অন্য যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে তার থেকে কিছুটা আলাদা ধরনের। ওনাদের একটা সবচেয়ে বড় যে পুঁজি সেটা হচ্ছে মেধাস্বত্ব বা ইন্টেলেক্ট প্রপার্টি যেটা। সো এইটাকে বাংলাদেশে আমাদের ব্যাংকিং সেক্টরে যেটা হয়েছে, এবং আমি সরাসরি ভাবেই বলছি, সেটা হচ্ছে যে প্রথাগত যে ক্রেডিট অ্যাসেসমেন্টের প্রক্রিয়া ছিল তাতে দৃষ্টিভঙ্গির কারণেই হোক, অথবা আমাদের যে অন্যান্য সমস্ত চ্যালেঞ্জ আমরা ফেস করি অ্যাজ আ হোল ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, এই সব কিছু মিলিয়ে আইসিটি সেক্টরটা কিছুটা হলেও ভাটা পড়েছিল। এদিকে আমাদের দৃষ্টিভঙ্গিটা কিছুটা বদলানোর দরকার ছিল বা দরকার আছে এখনো। এবং এই সময় এসে যেটা আলমাস ভাই মাত্র একটা কথা বলেছেন, যে ক্রেডিট হিস্ট্রি নেই কিন্তু ব্যাংকিং রিলেশনশিপ আছে। সো আমাদেরকে কিছু কিছু জায়গায় এখন কাজ করতে হচ্ছে, এবং স্পেশালি কোভিড পরবর্তী অবস্থাতে যে আমাদেরকে অল্টারনেটিভ ক্রেডিট রেটিং বা স্কোরিং, এই জিনিসটাকে অনেক বেশি জনপ্রিয় করবার চেষ্টা করতে হচ্ছে। বিকজ প্রথাগতভাবে অনেক মানুষ দিয়ে একটা কনভেনশনাল মেথডে রিস্ক অ্যাসেসমেন্ট করা, সেইটা থেকে আমাদেরকে এখন দূরে সরে আসতে হচ্ছে। জনাব রাহেল আহমেদ, একটি বিষয় একটু পরিষ্কারই হতে চাই আপনার কাছ থেকে, সেটি হচ্ছে কোনো আইসিটি খাতের নতুন উদ্যোক্তা বা নতুন প্রতিষ্ঠান, তাদের আসলে এর আগে ব্যাংকের সঙ্গে লেনদেন করার কোনো ধরনের সুযোগ ছিল না বা অভিজ্ঞতা নেই বা রেকর্ড নেই, তারা কি আসলে ঋণ পাচ্ছেন ব্যাংকগুলো থেকে বা পাবেন এই সময়ে? আপনি যে কথাটা এইমাত্র বলেছেন যে লেনদেনের অভিজ্ঞতা নেই, তাহলে কিন্তু পাওয়াটা খুবই কষ্টকর হবে। আর আরেকটা হচ্ছে যে লেনদেন আছে কিন্তু ঋণ সুবিধা নেননি আগে, অর্থাৎ কোনো ক্রেডিট হিস্ট্রি নেই। সেই ক্ষেত্রে যে জিনিসটা দেখা হবে যে ওনার অ্যাকাউন্টের ক্ষেত্রে লেনদেন কি হয়েছিল সেটার একটা হিস্ট্রি, এবং উনি এখন যদি, আমি একটা উদাহরণ হিসেবে বলছি, উনি যদি একজন সফটওয়্যার ডেভেলপার হন এবং সেই সফটওয়্যারের এর আগের ওনার ডেভেলপমেন্টের এক্সপিরিয়েন্স, এবং এখন যদি উনি কারো কাছে একটা প্রজেক্টের এগেনস্টে সে বাংলাদেশের ভেতরেই উনি লোকালি কোনো একজন প্রাতিষ্ঠানিক কারো কাছে বিক্রি করবেন, সেই ক্ষেত্রে যে রিসিভেবলটা আছে, ডিপেন্ডিং অন দ্য কোয়ালিটি অফ দ্য রিসিভেবল, কার কাছে করছেন, সেই প্রতিষ্ঠানের সাথে ওনার সম্পর্ক কি, এর আগে কতবার দিয়েছেন, এই জিনিসগুলোকে অ্যাসেসমেন্টের ভেতরে নিয়ে আমরা কিন্তু সেখানে একটা অল্টারনেটিভ। সেখানে কি জামানতবিহীন ঋণ পাবেন উদ্যোক্তারা? মানে সেখানে কি জামানতের প্রয়োজন থাকবে কিনা বা রয়েছে কিনা? আমরা কিন্তু গত সপ্তাহেই আপনি জানেন হয়তোবা যে আলমাস ভাইদের যে সংগঠন বেসিস, তার সাথে প্রাইম ব্যাংকের তরফ থেকে আমরা একটা সমঝোতা স্মারক করেছি, যেটার থ্রুতে বেসিসের সদস্যরা আমাদের প্রাইম ব্যাংক থেকে সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের জন্য আবেদন করতে পারবেন। এবং আমরা অলরেডি সেখানে বেশ কয়েকটা লোন ডিসবার্সও করে ফেলেছি, এবং তার মধ্যে একটা দুটো ক্ষেত্রে আমরা সরকারের যে প্রণোদনা প্যাকেজ ঘোষিত হয়েছে তার ভেতর থেকেও আমরা ওনাদেরকে সাহায্য করেছি। জনাব রাহেল আহমেদ, মানে শুধু প্রাইম ব্যাংক কেন, আপনি তো এবিবিরও সাধারণ সম্পাদক, অন্যান্য ব্যাংকগুলোকে এগিয়ে আসছে না ঠিক একইভাবে একই রকম উদ্যোগ নিয়ে? আই এম শিওর যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি এতদিন আইসিটি সেক্টরটাকে যেভাবে দেখতো সেই দৃষ্টিভঙ্গির কিছুটা হলেও পরিবর্তন হবে, কারণ এই কোভিড পরিবর্তিত পরিস্থিতিতে এসে আমাদেরকে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে কিন্তু এখন রিস্ক ডাইভার্সিফাই করতে হবে, এবং আইসিটি একটি ক্রমবর্ধমান একটি সেক্টর যেখানে প্রায় $1 বিলিয়ন কাছাকাছি এক্সপোর্ট হয়ে গেছে এখনই, এবং এই সেক্টরকে ইগনোর করবার এখন আর কোনো উপায় নেই। জি, এবিবির পক্ষ থেকে কোনো ধরনের এই ধরনের কোনো উদ্যোগ আসছে কিনা সেটি আমরা জানবো। সৈয়দ আলমাস কবির, আপনার কাছে যেটি জানতে চাইবো, বিরতির পর
পর ফিরে এসে, সেটি হচ্ছে বেসিস যারা মেম্বার তারাই সুবিধা পাচ্ছেন প্রাইম ব্যাংক থেকে, কিন্তু যারা মেম্বার নন এমন তো অনেক উদ্যোক্তা রয়েছেন, তাদের জন্য আসলে কি করা, বা তারা কি আসলে ঋণ পাবেন না, তাদের কি হবে? একটি বিরতির পর উত্তরটি জানবো আপনার কাছ থেকে। বিরতির সময় হয়ে গেছে দর্শক, বিরতির পর ফিরছি আবারও টালিখাতায়, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতায়, সঙ্গে রয়েছে এজি মোহাম্মদ। আজকে আলোচনার বিষয় আমাদের করোনায় আইসিটি বাজেটে কি। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির এবং প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব রাহেল আহমেদ। দুজনকে আবারও স্বাগত টালিখাতা অনুষ্ঠানে। সৈয়দ আলমাস কবির, যে প্রশ্ন রেখে গিয়েছিলাম আপনার কাছে, যে বেসিস মেম্বারদের জন্য প্রাইম ব্যাংক থেকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুবিধা দেওয়া হবে, কিন্তু যারা বেসিস মেম্বার নন তারা আসলে তাহলে কি করবেন? তারা কি কোনো ঋণ পাবেন না ব্যাংক থেকে? সমস্যাটা ওখানেই যে বিকজ যে আমাদের সাথে যে অ্যারেঞ্জমেন্টটা হয়েছে প্রাইম ব্যাংকের সাথে, সেখানে একটি শর্ত আছে যে আমাদেরকে কিছুটা একটা ওয়েটিং করতে হবে, আর একটা সুপারিশ দিতে হবে, এবং সেখানে আরো কিছু শর্ত আছে যে যদি মানে একটা কন্ট্রোল মেকানিজম আছে যে যদি কোনো কারণে ডিফল্ট করে সেই ব্যক্তি তাহলে বা সেই কোম্পানি, তাহলে তাদের মেম্বারশিপকে সাসপেন্ড করা হবে। সো এই ধরনের যদি আমাদের কোনো কন্ট্রোল মেকানিজম না থাকে, তাহলে হয়তো প্রাইম ব্যাংকের পক্ষে সেটা ডিফিকাল্ট হবে, সেটা প্রাইম ব্যাংকের রাহেল আহমেদ আরো ভালো বলতে পারবেন। বাট আপাতত আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে শুধুমাত্র বেসিস মেম্বারদের জন্য, বিকজ একটা কন্ট্রোল মেকানিজম থাকছে এখানে। জি, সৈয়দ আলমাস কবির, এজন্যই আসলে এটি দরকার ছিল কিনা যে এই আপনারা যে তহবিলটি চেয়েছিলেন বাজেটে, যে সব ধরনের আইসিটি উদ্যোক্তার জন্য আসলে বিশেষ যে জামানতবিহীন আসলে তহবিল থেকে ঋণের সুবিধা। এক্স্যাক্টলি, আমরা যেই জিনিসটা আমরা বাজেটের জন্য চেয়েছিলাম, সেটা কিন্তু এটা একটা আলাদা একটা প্রকল্প, আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট, কিন্তু এটার সাথে ওটার কিন্তু সম্পর্ক নেই। ওটা ছিল হচ্ছে আমরা যে প্রণোদনাটা পাচ্ছিলাম না, এবং আপনি যেটা বললেন বিশেষ করে যাদের সাথে ব্যাংকিং এর সম্পর্ক নেই অথবা বেসিসের তারা মেম্বার না, এই ধরনের আইসিটি কোম্পানির জন্য আমরা এরকম একটি তহবিল গঠন করতে বলেছিলাম, এবং সেটা কিন্তু সহজ শর্তে এবং সহজ মানে 2% লোনে আমরা বলেছিলাম, যেখানে 1 বছরের একটা গ্রেস পিরিয়ড থাকবে। সো এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা আলাদা একটা দাবি জানিয়েছি। সৈয়দ আলমাস কবির, আমরা জানি যে বাজেটটি প্রস্তাবিত, এখনো চূড়ান্তভাবে সেটি পাস হয়নি, সুতরাং এখনো কি আলোচনার কোনো সুযোগ রয়েছে কিনা আপনাদের পক্ষ থেকে? আপনারা আলোচনা করছেন কিনা এ বিষয়ে? অবশ্যই আমরা বিভিন্ন ফোরামে বলছি, আলোচনা করছি, মাননীয় মন্ত্রী মহোদয়কে জানিয়েছি, অর্থমন্ত্রী মহোদয়কে জানিয়েছি, আমাদের যে অর্থ সচিব তার সাথে কথা বলেছি। সো আমরা আশাবাদী এটার ব্যাপারে, কিন্তু আমরা সত্যি এরকম একটা কিছু দেখতে চাই, বিকজ এটা কিন্তু অনেক দিনের একটা সমস্যা। আপনি যেটা এর আগে বলছিলেন যে আমাদের তো অ্যাসেট বলতে কোনো স্থাবর সম্পত্তি না, আমাদের তো সবই হচ্ছে মেধা সম্পদ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এবং যেহেতু ইন্টেলেকচুয়াল প্রপার্টির ইভ্যালুয়েশন করার কোনো গাইডলাইন এখনো তৈরি হয়নি বাংলাদেশে, ততদিন পর্যন্ত কিন্তু এই ধরনের একটি অ্যারেঞ্জমেন্ট করতে হবে আসলে। আদারওয়াইজ কিন্তু ব্যাংকগুলোকে দোষ দিয়ে লাভ নাই, হয়তো প্রাইম ব্যাংক করছে কিন্তু অন্যান্য ব্যাংকগুলো যে করবে এর তো কোনো মানে ইয়ে নেই, কারণ এক এক ব্যাংক এক এক রকম ভাবে চলে। সো এই ধরনের একটা গাইডলাইন থাকতে হবে যাতে করে আমরা এই আমাদের মেধা সম্পদটাকে একটা অ্যাসেট হিসেবে ট্রিট করতে পারি, এবং দরকার হলে সেটাকে আমাদের ব্যালেন্স শিটে আমরা মানে দেখাতে পারি। জি, আমি ফিরবো আপনার কাছে। রাহেল আহমেদ, আপনার কাছে যেটি জানতে চাওয়া সেটি হচ্ছে এই যে 50 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেবেন প্রাইম ব্যাংক, সেটি পাওয়ার জন্য আসলে একটি আইসিটি কোম্পানিকে কি করতে হবে? প্রথমত বেসিস মেম্বার হতে হবে, তারপর কি করতে হবে? দেখুন, যেটা আমি একটু আগে বলেছি যে বেসিসের সদস্যপদটা অপরিহার্য, এটা আমাদের জন্য খুবই দরকারি, বিকজ দেয়ার হ্যাজ টু বি এ স্টার্টিং পয়েন্ট। পাশাপাশি যেটা হচ্ছে যে ওনার ব্যবসার গতি প্রকৃতি, ওনার ব্যবসার ট্র্যাক রেকর্ড, নট নেসেসারিলি ওনার ক্রেডিট হিস্ট্রি থাকতেই হবে। ক্রেডিট হিস্ট্রি থাকলে সেটা বাড়তি সুবিধা। কিছুটা লেনদেনের যে ওনার ব্যাংকের সঙ্গে যে লেনদেন হয়েছে, সেই লেনদেনগুলোর দিকটাও আমরা পর্যালোচনা করব। কত টাকা এসছে, জমা খরচের হিসাবটা, ওনার হয়তো ঋণ দরকার হয়নি আগে, এবং এখন কি কারণে ঋণ উনি চাচ্ছেন সেই ঋণের যৌক্তিকতাটা, এবং ওনার ভবিষ্যতের যে আগামী 6 মাস 1 বছরের যে ওনার প্রজেকশন, সেই প্রজেকশনে ওনার বিজনেস ভায়াবিলিটিটা কতখানি আছে, ওনার কোনো ইনস্টিটিউশনাল অর্ডার আছে কিনা, ওনার ব্যক্তি পর্যায়ে অথবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে উনি কার কাছে বিক্রি করছেন, তার ইয়েটা কতখানি, শক্তিমত্তাটা কতখানি, এবং ওনার কন্ট্রাক্টের যে এগেনস্টে উনি যদি করে থাকেন বা কোনো এগ্রিমেন্টের এগেনস্টে করে থাকেন, সেই ক্ষেত্রে সেইটের ব্যাপারে পর্যালোচনা করা। এই সমস্ত জিনিসগুলোকে একসাথে দেখে তার উপরেই আমরা একটা ঋণের সিদ্ধান্ত নেব। জি, জনাব রাহেল আহমেদ, এই বিষয়টি জানতে চাওয়া সেটি হচ্ছে যে বেসিস মেম্বার নয় তাদের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি, এবং আপনি যেহেতু এবিবি সাধারণ সম্পাদক, আপনার কাছ থেকে জানতে চাওয়া যে অন্যান্য ব্যাংকগুলোর ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে আসলে, যারা বেসিস মেম্বার নন তারা কি করবেন?
প্রথমে আপনার দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিই যে অন্যান্য ব্যাংকরা কি করবে। এইটা তো ধরেন আমরা এবিবি থেকে এটা বলবার মতন আসলে কোনো জায়গা নয়, কারণ প্রতিটি ব্যাংকের আলাদা আলাদা আন্ডাররাইটিং স্ট্যান্ডার্ড আছে। এখন কে কোন জায়গাটাতে, একটু আগে আলমাস ভাই যেটা বলেছেন যে এক একটি ব্যাংকের এক এক রকমের দৃষ্টিভঙ্গি থাকবে। সো সামগ্রিকভাবে আমরা সবাইকে এই ব্যাপারে বলবো না যে উদ্বুদ্ধ হন এবং সবাই করুন, বাট যেই যে এগিয়ে আসবেন অবশ্যই নিজ নিজ আন্ডাররাইটিং স্ট্যান্ডার্ডের বেসিসে সেটা অবশ্যই অভিনন্দিত হবে। আর বেসিস সদস্য না হলে কি করবেন? বেসিস সদস্য না হয়ে যদি আমার ব্যাংকের সাথে পূর্ববর্তী সম্পর্ক থেকে থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে একটা সুবিধা পাবেন। আর বেসিসের বাইরেও প্রযুক্তি এবং তথ্য খাতের অন্যান্য আরো বেশ কিছু সংগঠনের সাথেও কিন্তু আমরা কথা বলছি। খুব শিগগিরই আমাদের হয়তো ই কমার্স অ্যাসোসিয়েশনের সাথে একটা এরকম সমঝোতা স্মারক হতে যাচ্ছে। আইএসপি ওনার্স অ্যাসোসিয়েশন যারা আছে তাদের সাথেও আমাদের কথাবার্তা চলছে। সো আমরা প্রাইম ব্যাংক থেকে অ্যাটলিস্ট চেষ্টা করছি তথ্য প্রযুক্তি খাতের যেই যেই প্রধান শাখাগুলো আছে সেখানকার সংগঠনগুলোর সাথে হাত মিলিয়ে যতখানি সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। জি, আলোচনার এই প্রসঙ্গে ইন্টারনেটের দামের প্রসঙ্গে আসতে চাই, যেটি আসলে আলোচনায় তুলে রেখেছিলাম। সৈয়দ আলমাস কবির, আপনি আলোচনাটি শুরু করতে চেয়েছিলেন আলোচনার প্রথম পর্বে, সেই প্রসঙ্গে ফিরতে চাই। ইন্টারনেটের দাম আসলে, মোবাইল ইন্টারনেটের দাম মূলত আসলে বাজেটে আসলে বেড়ে যাচ্ছে, যেহেতু সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। এই বিষয়ে আসলে উদ্বেগের জায়গাটি কোথায় আপনাদের যারা আইসিটি উদ্যোক্তা রয়েছেন? কি ধরনের সমস্যা হবে? এটা উত্তরটা দেওয়ার আগে আমি একটু এর আগের যে সূত্র ধরে একটুখানি বলে রাখি যে এটি একটি আমাদের জন্য কিন্তু শিক্ষামূলক ব্যাপার হয়েছে আমাদের আইসিটি কোম্পানিগুলোর জন্য। যারা ঠিকমতো ব্যাংকিং পদ্ধতি মেনে চলতো না তারাও কিন্তু এখন মেনে চলবে, এবং আমরা সেই মানে পরামর্শটা দিচ্ছি। এবং আমরা এই পরামর্শ দিচ্ছি যে আপনি হয়তো 50 লাখ টাকার জন্য আবেদন করেছেন কিন্তু আপনাকে 10 লাখ টাকা অ্যাপ্রুভ করা হয়েছে, আপনি সেটা গ্রহণ করে নিন। কেননা গ্রহণ করলে যেটা হবে, আপনার একটা ক্রেডিট হিস্ট্রি তৈরি হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি তখন বড় লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নট নেসেসারিলি প্রাইম ব্যাংক, যে কোনো ব্যাংকে তখন একটা অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাভিং সেড দ্যাট, আপনি যেটা বললেন যে ইন্টারনেটের দামের কথা, ঠিকই বলেছেন যে সম্পূরক কর যেহেতু বাড়ানো হয়েছে 10 থেকে 15% মোবাইল সার্ভিসেসের উপরে ঢালাও ভাবে, তার ফলে কিন্তু মোবাইল ইন্টারনেটের দাম কিন্তু বেড়ে যাবে। এবং আপনি জানেন যে আমাদের দেশে কিন্তু 95 থেকে 96% মোবাইল ইউজার, মানে মোবাইল ইন্টারনেটের উপরেই কিন্তু সবাই নির্ভরশীল। আমরা যে 10 কোটি মোবাইল ইউজার, আমরা 10 কোটি ইন্টারনেট ইউজার বলি, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে মোবাইল ইউজার। সো এইখানে কিন্তু একটা খুব খারাপ এফেক্ট পড়বে। আমাদের একটা হিসাব অনুযায়ী দেখা গেছে যে এই যে 5% বাড়ানো হলো সাপ্লিমেন্টারি ডিউটি, এর ফলে অ্যারাউন্ড 500 কোটি টাকার মতো বাড়তি রাজস্ব আসবে। কিন্তু এটা যদি কমিয়ে দেওয়া হয়, বরং এই 10% কে কমিয়ে 5% কিংবা 0% করে দেওয়া হয়, তাহলে কিন্তু মোবাইল পেনিট্রেশন এবং ইন্টারনেট পেনিট্রেশন এত বাড়বে যে তাতে যে ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো হবে সেটা এই লসকে তো অফসেট করবেই, আরো বেশি কিন্তু লাভবান হবে সরকার। এবং আমরা যে জ্ঞান ভিত্তিক সমাজের দিকে এগোতে চাচ্ছি সেটাও কিন্তু আমরা তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। তো আমি সরকারকে খুব ভালোভাবে অনুরোধ করতে চাই যে এটি বিবেচনা করার জন্য। একই সাথে আমরা বেসিস থেকে বলেছিলাম যে আইসিটি আইএসপি দের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ গুলো আছে, অর্থাৎ আইআইজি, এনটিটিএন, আইটিসি ইত্যাদি, সেখানেও কিন্তু ভ্যাটের অ্যানোমালি আছে, কোথাও 5%, কোথাও 15%। তার ফলে যেটা হচ্ছে যে আইএসপিরা কিন্তু এই রিবেটটা নিতে পারছে না, ভ্যাটের রিবেট, এবং তার ফলে এই বাড়তি অংশটা কিন্তু এন্ড ইউজারকে পে করতে হচ্ছে। সো এখানেও একটা হোমোজিনিটি দরকার, এখানে একটা আপনার ভ্যাটের একটা সমতা দরকার। সো সত্যি কথা বলতে আমরা সবসময় বলে আসছি যে ইন্টারনেট যদি আপনি দাম কমাতে পারেন তাহলে কিন্তু আমরা ডিজিটাল বাংলাদেশ তাড়াতাড়ি বাস্তবায়ন করতে পারবো। জি, আলমাস কবির, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ রাহেল আহমেদ, আপনাকেও টালি খাতায় সময় দেওয়ার জন্য। দুজনকে অসংখ্য ধন্যবাদ টালি খাতায় সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক নিবেদিত আজকের টালি খাতায়। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।